আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদেরকে উচ্চাসে। আজকের ক্লাসে তোমাদের পড়াবো তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে তরঙ্গ। তো এই টপিকে আজকে আমরা পড়বো তরঙ্গ কি, তরঙ্গের প্রকারভেদ এবং তরঙ্গ আসলে কিভাবে প্রপাগেট করে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ইন ডিটেলস কথা বলবো। সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরুতে আমরা দেখবো তরঙ্গের ডেফিনেশন। তরঙ্গ আসলে কি? তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, হ্যাঁ, যার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়। তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, যা এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। এর আগে তোমাদের আমি পড়াইছিলাম যে পর্যায়বৃত্ত আন্দোলন, পর্যায়বৃত্ত গতি কি এবং হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি কি। তো তরঙ্গের ক্ষেত্রে এখানে হচ্ছে তোমাদের আমি পর্যায়বৃত্ত গতিতে পড়াইছিলাম যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিন্দুকে পরস্পর একই দিক থেকে অতিক্রম করে, হ্যাঁ, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কিন্তু তরঙ্গের বেলা কি হয়েছে? তরঙ্গের বেলায় সে অনেকগুলা বিন্দু বা অনেকগুলা কণার সমন্বয়ে একটা সিস্টেম কাজ করতেছে। দেখো এখানে বলা আছে যে পর্যায়বৃত্ত আন্দোলন। তো তোমরা এটা মনে রাখবা যে আন্দোলন তো কখনো একা করা যায় না, আন্দোলন করতে হলে আমাদের অনেকের সমন্বয়ের প্রয়োজন। তো তরঙ্গ সৃষ্টি হতে হলে আমাদের অবশ্যই অনেকগুলা কণার সমন্বয় তৈরি হতে হবে। তো তরঙ্গ হচ্ছে একটি পর্যায়বৃত্ত আন্দোলন, এবং যেখানে এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। তার মানে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের তরঙ্গের যে এজিজিয়াল উদাহরণগুলা, সেগুলোতে কি হয় যে তুমি মনে করো পুকুরে পানিতে একটি ডিল চুড়লা, সেই ডিল থেকে যে সৃষ্ট একটি শক্তি, সেই শক্তিটা কি এখানে সীমাবদ্ধ থাকে? অবশ্যই না। সেই শক্তিটা কিন্তু তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়। পুকুরে একটা ঢিল ছুড়লে সেই ঢিল থেকে সৃষ্ট যে শক্তি, সেটা কিন্তু দেখবা ঢেউয়ের মাধ্যমে পুকুরের পাড়ে গিয়ে সঞ্চারিত হয়। তো আসলে তরঙ্গটা মানে হচ্ছে এটাই যে সেখানে একটি পর্যায়বৃত্ত আন্দোলন সৃষ্টি হয় এবং সেই আন্দোলনের মাধ্যমে একটি নির্দিষ্ট শক্তি একটি নির্দিষ্ট জায়গায় সঞ্চারিত করে। তো এটা হচ্ছে মূলত তরঙ্গের বেসিক ডেফিনেশন। এরপরে আমরা দেখবো যে তরঙ্গটা আসলে কিভাবে কাজ করে। মনে করো এটা একটা পুকুর, এখানে মনে করো তুমি একটা ঢিল ছুড়লা, এখানে একটা ঢিল ছোড়ার পরে দেখো কি হয়। পানির ঢেউগুলো কিন্তু এভাবে উপর নিচ করে কিন্তু সামনের দিকে ক্রমাগত অগ্রসর হয়, এদিকে ক্রমাগত অগ্রসর হয়। তো এই যে এখানে তুমি যে ঢিল ছুড়লা, এই ঢিলের যে এখানে শুরুতে যে প্রারম্ভিক অবস্থায় যে শক্তিটা ছিল, সেটা কিন্তু ক্রমাগত সামনের দিকে অগ্রসর হয়ে একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাই না? তো শক্তি কিন্তু এখানে থেমে নেই, শক্তি কিন্তু সঞ্চালন হচ্ছে, শক্তি তার স্থান পরিবর্তন করছে। তো তরঙ্গের মাঝে মেইন কাজটাই হচ্ছে এটা যে শক্তির সঞ্চারিত হওয়া। তরঙ্গ মানে হচ্ছে শক্তির সঞ্চারিত হওয়া। কিভাবে সঞ্চারিত হয় সেটা হচ্ছে পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে। এই যে দেখো খেয়াল করো, এখান থেকে যে মাধ্যমের কণাগুলা, এই যে দেখো এখান থেকে শক্তিটা ক্রমাগত সামনের দিকে গিয়ে এই যে এই অবধি মনে করো গেল। তাহলে দেখো এখানে একটা পর্যায়বৃত্ত আন্দোলন সৃষ্টি হয়েছে না? কেন পর্যাবৃত্ত আন্দোলন সৃষ্টি হয়েছে? কারণ দেখো এখানে প্রত্যেকটা বিন্দুর সমন্বয়ে কিন্তু এই যে প্রত্যেকটা বিন্দুর সমন্বয়ে কিন্তু এই শক্তিটা সঞ্চারিত হচ্ছে। এখানে এই যে একটা বিন্দু মনে করো, এই বিন্দুটা কি করছে? এই বিন্দুটা সোজা উপর দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। তার পাশের বিন্দুটা এই বিন্দু থেকে প্রাপ্ত শক্তি নিয়ে সেও উপর দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে, অর্থাৎ সে একটা পর্যায় সম্পন্ন করছে। তো এই যে পুরা সিস্টেমের প্রত্যেকটা বিন্দু সে নিজস্বভাবে ইন্ডিভিজুয়ালি সে তার পর্যায় সম্পন্ন করছে। তার মানে প্রত্যেকটা বিন্দু বা প্রত্যেকটা কণা একটা করে পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে। তো অনেকগুলা কণার সমন্বয়ে বা অনেকগুলা বিন্দু সমষ্টিগতভাবে যে পর্যাবৃত্ত গতি সম্পন্নের মাধ্যমে শক্তি যে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত করছে, সেটা কিসের, সেটা টোটাল সিস্টেমটাকে কি? সিস্টেমটা হচ্ছে টোটাল একটা তরঙ্গ। তো মূলত তরঙ্গের ডেফিনেশনে এই জিনিসটাই তোমাদেরকে বোঝানো হয়েছে। এখন আমরা দেখবো যে তরঙ্গের আসলে প্রকারভেদ। তরঙ্গ কত ধরনের হতে পারে? সাধারণত তোমাদের সিলেবাসে তরঙ্গ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে
যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, আরেকটা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। হ্যাঁ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভটা কি? এটা হচ্ছে যে যে তরঙ্গে আসলে মাধ্যমের প্রয়োজন হয়। হ্যাঁ, যে তরঙ্গে মাধ্যমের প্রয়োজন হয়, যে তরঙ্গের সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় সেটাই হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। এটার এক্সাম্পল কি কি? এটার এক্সাম্পল হচ্ছে, মনে করো যে শব্দ তরঙ্গ, তারপর হচ্ছে পানি তরঙ্গ, তারপর কি স্প্রিং তরঙ্গ ইত্যাদি। শব্দ তরঙ্গ কি? শব্দ তরঙ্গ দেখো, আমরা যে এই যে কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি, আমাদের এই মুখ থেকে নিঃসৃত যে শব্দ, সেটা তোমার কান অব্দি পৌঁছানোর যে মাঝখানে মাধ্যম কি? মাধ্যম হিসেবে কাজ করতেছে বায়ু। তো এখানে মাঝখানে মাধ্যম হিসেবে কাজ করতেছে বায়ু, যে কারণে এটা একটা যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। আবার পানি তরঙ্গ, মনে করো পানিতে তুমি আঘাত করলা, তো আঘাত করার ফলে দেখবা পানির কি একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। তো এইখানে মাধ্যম কোনটা? এখানে মাধ্যম হচ্ছে পানি নিজেই, এখানে মাধ্যম হচ্ছে পানি নিজে। আবার মনে করো যে উলম্বভাবে ঝুলন্ত একটি স্প্রিং, সেটা তুমি প্রসারণ করে একটা নির্দিষ্ট দূরত্বে একটি 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 নির্দিষ্ট দূরে সরিয়ে সেটাকে তুমি ছেড়ে দিলা, সেক্ষেত্রে ঘটনা কি ঘটবে? যে স্প্রিংটা ঝুলতে থাকবে। হ্যাঁ, স্প্রিংটা একটা পর্যায় সম্পন্ন করতে থাকবে। তো এখানে মাধ্যম কোনটা? এই তরঙ্গের মাধ্যম হচ্ছে স্প্রিং নিজে, এখানে স্প্রিং নিজে মাধ্যম। তো আলটিমেটলি এই মেকানিক্যাল ওয়েভের মেইন বিষয়টাই হচ্ছে যে যে তরঙ্গ সঞ্চালনে, হ্যাঁ, যে তরঙ্গ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় সেটাই হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। এরপর আমরা দেখব 2 নাম্বার, সেটা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাড়িৎ চুম্বক তরঙ্গটা কি? যে তরঙ্গ সঞ্চালনে কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না, তাতে মাধ্যমের প্রয়োজন হয় না, যে তরঙ্গ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় না সেটাই হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটার আমরা এক্সাম্পল যদি দেখি, তাহলে সেটা হচ্ছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হচ্ছে শব্দ তরঙ্গ, সরি, আলোক তরঙ্গ। আলো তরঙ্গ, ঠিক আছে? এই যে লাইট ওয়েভ বা আলোক তরঙ্গ, সেখানে মাধ্যমের প্রয়োজন নেই। কেমন? এই যে মনে করো সূর্য থেকে আগত রশ্মি আমাদের পৃথিবীতে পৌঁছায়, মাঝখানে কি কোনো মাধ্যম আছে? মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই। তোমরা ভাবতে পারো যে মাঝখানে বায়ু আছে। বায়ু যদি টোটালি সরিয়ে নেওয়া হয়, মনে করো যে তোমার এই সিস্টেমে বায়ু অনুপস্থিতি, সেক্ষেত্রে কি আলো আসবে না? অবশ্যই আলো আসবে। তো এই আলোক তরঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নাই। এছাড়া মনে করো আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ইনফ্রারেড রে, এক্স রে। এই যে আমরা এক্স রে টেস্ট করি, এক্স রে পরীক্ষা, সেখানে কিন্তু কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নেই, কারণ কি এক্স রে নিজেও একটা রশ্মি। এছাড়া আছে মনে করো যে ইনফ্রারেড রে, এটাও একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো তোমরা সবচেয়ে বেশি মনে রাখবে কোনটা? যে আলোক তরঙ্গ একটি হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ, যে তরঙ্গের বেলায় শক্তি সঞ্চালনের ক্ষেত্রে কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই গেল হচ্ছে তোমাদের তরঙ্গ কি, তরঙ্গের প্রকারভেদ দুইটা, যান্ত্রিক তরঙ্গ, তাড়িৎ চুম্বক তরঙ্গ, এবং এগুলোর হচ্ছে এক্সাম্পল। তো তোমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি তাড়িৎ চুম্বক তরঙ্গ, নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নয়, আসতে পারে নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ। তো তোমরা এই উদাহরণগুলো একটু মনে রাখবা, এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সটে চলো আমরা দেখি যে অনুপ্রস্থ তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি। তোমাদের এই তরঙ্গের উপর যে তরঙ্গ তো একটা অনেকগুলো কণার সমন্বয়ে সৃষ্টি হয়, তাই না? তো এই যে কণাগুলা, এই কণাগুলা মুভমেন্ট আসলে কোন দিকে? এই যে প্রত্যেকটা কণা যে আন্দোলিত হচ্ছে, প্রত্যেকটা কণা যে স্পন্দিত হচ্ছে, এই কণাগুলোর তো একটা নির্দিষ্ট দিক আছে, তাই না?
সো এই দিকের উপর ভিত্তি করে তোমাদের তরঙ্গকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। শুরুতে আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গ কি। অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাই অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা যদি আমরা একটা চিত্র আঁকে দেখাই, এই যে দেখো, এখান থেকে মনে করো একটি তরঙ্গ সৃষ্টি হয়েছে। মনে করো একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। তো এখানে দেখো এই যে এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দু কিন্তু স্পন্দনরত অবস্থায় আছে, তাই না? প্রত্যেকটা বিন্দু স্পন্দনরত অবস্থায় আছে। তো মনে করো এই যে কণাগুলা, এই কণাগুলো কোন দিকে মুভমেন্ট করতেছে? উপর নিচ, প্রত্যেকটা উপর নিচ মুভমেন্ট করতেছে। তো এই যে কণাগুলা এদিকে মুভমেন্ট করতেছে, তাই না? প্রত্যেকটা কণা, এই যে একটু খেয়াল করো, দেখো প্রত্যেকটা কণা কিন্তু উপর দিক মুভমেন্ট করতেছে। এই যে এই কণাটা, এই যে মনে করো আমি যদি নিচ দিকে দেখাই, এই যে প্রত্যেকটা কণা দেখো উপর নিচ হয়ে মুভমেন্ট করতেছে। কিন্তু এই তরঙ্গটা, এই টোটাল তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? তরঙ্গটা যাচ্ছে কিন্তু এই যে এই সামনের দিকে। তরঙ্গটা যাচ্ছে কিন্তু সামনের দিকে। তো এখন দেখো তো, এই যে কণা আর তরঙ্গের দিকে অগ্রসর হওয়া, এই যে কণার মুভমেন্ট আর তরঙ্গ এই যে সামনের দিকে যাওয়া, এখানে কত ডিগ্রি কোণে অগ্রসর হচ্ছে? 90 ডিগ্রি না? সমকোণে না? তো এটাই বলছে যে যে তরঙ্গে মাধ্যমের কণাগুলি, মাধ্যমের প্রত্যেকটা কণাগুলি স্পন্দনের দিকের সাথে, স্পন্দনের দিক কোন দিকে? সোজা সামনের দিকে। স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই যে দেখো এই তরঙ্গে তো এই পুরো সিস্টেমে প্রত্যেকটা কণা উপর নিচ করতেছে, উপর নিচ পর্যায়বৃত্ত আন্দোলন হচ্ছে এবং এই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সমকোণ। তো যখন সমকোণ সৃষ্টি হয় এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর যদি আমরা নেক্সটে দেখি যে অনুপ্রস্থ তরঙ্গ কি। অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে যে তরঙ্গে মাধ্যমের কণাগুলি স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়। যে তরঙ্গে মাধ্যমের কণাগুলি স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, এটা যদি আমরা চিত্রটা দেখি তাহলে এই যে মনে করো যে অনুপ্রস্থ তরঙ্গের ফিগারটা হবে এরকম। দেখো যে তরঙ্গে মাধ্যমের কণাগুলি স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হবে। তো এই যে মনে করো একটা সিস্টেম, এই যে একটা তরঙ্গ, এই তরঙ্গে দেখো এই অংশটুকু হচ্ছে সংকুচিত, এই অংশটুকু হচ্ছে প্রসারিত, আবার এই অংশটা হচ্ছে সংকুচিত, এই অংশটা আবার প্রসারিত আবার সংকুচিত। এখানে কি ঘটনা ঘটতেছে? এখানে দেখো এই যে পুরো মাধ্যমে এই যে প্রত্যেকটা কোণা, এই যে আমি রেখাগুলি দিছি উলম্ব ভাবে, এই প্রত্যেকটা হচ্ছে মাধ্যমের কণা। এখন দেখো স্পন্দনটা কোন দিকে যাচ্ছে? স্পন্দনটা যাচ্ছে যে এদিকে।
আর এই মাধ্যমের কণাগুলি কিন্তু মাধ্যমের কণাগুলি একটা একটার সাথে এভাবে পরস্পর ধাক্কা দিচ্ছে। এই অংশটুকু সংকুচিত হচ্ছে, এই অংশটুকু প্রসারিত হচ্ছে, এই প্রসারিত অংশটুকু আবার সংকুচিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে। অর্থাৎ মাধ্যমের কণাগুলিও এভাবে আন্দোলিত হচ্ছে এবং পুরো স্পন্দনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো দেখো, মাধ্যমের কণাগুলি এদিকে যাচ্ছে এবং স্পন্দনটাও এদিকে যাচ্ছে, অর্থাৎ একটা একটার সাথে সমান্তরালে আছে। তো এটাই বলছে, যে তরঙ্গে মাধ্যমের কণাগুলি স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, সেটাই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো আশা করি তোমরা তরঙ্গের এই কণার দিকের উপর ভিত্তি করে যে দুইটা প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, সেটা তোমরা বুঝতে পারলাম। এরপর দেখো, তোমাদের এই তরঙ্গে যে রাশিগুলো আছে সেগুলো রাশিগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন হচ্ছে তরঙ্গের বিস্তার, পর্যায়কাল, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য। তো শুরুতে আমরা দেখি তরঙ্গের বিস্তার কি। বিস্তার বা অ্যামপ্লিচুয়েট, অ্যাম্পলি অ্যামপ্লিচুয়েট। আচ্ছা, বিস্তার কি? বিস্তার হচ্ছে যে কোনো বিস্তারের সংজ্ঞাটা হবে এরকম: কোনো তরঙ্গ পরিস্থিত কণা কোনো তরঙ্গ উপস্থিত কণা, অর্থাৎ তরঙ্গ চলমান, এই তরঙ্গের মাঝে যে কণাগুলো কাজ করতেছে সেইখান থেকে মনে করো একটা কণাকে ধরলাম, কোনো তরঙ্গ উপস্থিত কণা সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সরণকেই বিস্তার বলে। বিস্তার কি? তরঙ্গের বিস্তার কি? কোনো তরঙ্গ পরিস্থিত কণা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে সরণ, সেটাই হচ্ছে তার বিস্তার। যেমন এই যে মনে করো একটা তরঙ্গ, এখানে এই পুরো তরঙ্গে কিন্তু অনেকগুলা কণার সমন্বয়ে সৃষ্ট, তাই না? এখানে মনে করো যে এই যে একটা কণা, এই যে সর্বোচ্চ চূড়াতে বা সর্বনিম্ন, অর্থাৎ এই জায়গাটাতে দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু কণা আছে, তাই না? এখানে প্রত্যেকটা কণা আছে, অনেকগুলো কণার সমন্বয়ে কিন্তু একটা তরঙ্গ সৃষ্টি হয়। দেখো এই যে, তো এই যে তরঙ্গের এটা কি বলে? এটা বলে সর্বোচ্চ বিন্দু। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ তরঙ্গ শীর্ষ, বা হচ্ছে সর্বনিম্ন বিন্দু বা তরঙ্গ পাদ। কি বলে? তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত। তো এই তরঙ্গ শীর্ষে যে সর্বোচ্চ চূড়ায় যে বিন্দুটা, সেটা তার সাম্যাবস্থান থেকে, এই যে এটা মনে করো সাম্যাবস্থান, এখান থেকে যে সর্বোচ্চ যে সরণ ঘটছে বা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে তরঙ্গের বিস্তার। তো বিস্তার যে অলওয়েজ তরঙ্গ শীর্ষ হবে এমনটা না, বিস্তার নিচের দিকে হতে পারে। এই যে দেখো, এই বিন্দুটার ক্ষেত্রে এটা তার সাম্যাবস্থান রেখা, এখান থেকে সে সর্বোচ্চ এই যে নিচের দিকে এই অবধি আসছে। তো এটা কি? এটা হচ্ছে বিস্তার। এটা হচ্ছে এই তরঙ্গের বিস্তার। তো মূলত তরঙ্গের বিস্তার এটাই বলছে যে কোনো তরঙ্গের উপস্থিত কণা সাম্যাবস্থান থেকে, হ্যাঁ, যে কোনো একদিকে, এটা উপর হোক বা নিচে হোক, যে কোনো একদিকে সর্বোচ্চ যে সরণ ঘটে সেটা হচ্ছে বিস্তার। এরপর আমরা দেখবো যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে পরপর সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর যে দূরত্ব, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ডেফিনেশনটা যদি লিখি, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে, দেখো, যে কোনো দুটি তরঙ্গের উপর
যে কোনো দুটি তরঙ্গ উপস্থিত পরপর সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। এটা আমরা যদি একটু আইডেন্টিফাই করি, দেখো এই যে মনে করো একটি তরঙ্গ, একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেখানে এই যে মনে করো যে আমি একটি তরঙ্গ দিলাম, এটা একটু বাড়িয়ে দেই। দেখো এখানে কি বলছে, কন্ডিশন কি, তরঙ্গ দৈর্ঘ্যের কন্ডিশন হচ্ছে যে সমদশা সম্পন্ন পরপর, সমদশা সম্পন্ন পরপর দুইটি কণার মধ্যবর্তী দূরত্ব। তো এইখানে দেখো যে এখানে প্রত্যেকটি কণার কিন্তু এক একটি দশা আছে, তাই না? প্রত্যেকটি কণার, আমি যদি দেখাই, দেখো প্রত্যেকটি কণার কিন্তু একটা নির্দিষ্ট দশা আছে। দশা মানে হচ্ছে তার কি, দশা হচ্ছে তার পরিস্থিতি, তার অবস্থান। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিলাম বোঝার সুবিধার্থে, কিন্তু এই বিন্দুগুলো কিন্তু আরো ঘন থাকে, যেহেতু শক্তি সঞ্চালন করে একটার সাথে আরেকটা স্পর্শ হয়ে, তাই অনেক ঘন থাকে। তো দেখো কি বলছে যে পরপর দুটি সমদশা সম্পন্ন কণার, তো আমি ধরি এই যে একটা কণা, এই কণাটি যে দশায় সম্পন্ন আছে তার পরবর্তী কণা, পরপর বলছে কিন্তু, অর্থাৎ তার পরবর্তী কণা কোনটি একই সেম দশায় আছে, তার পরবর্তী কণা কি এটা না, এটা না, কোনটি, এই যে এটি। দেখো এই যে এই দুইটা কিন্তু সমদশা সম্পন্ন। সমদশা মানে কি, দেখো সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ চূড়ায় আছে কিন্তু, তাই না? এটা কিন্তু সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ চূড়ায় আছে, অর্থাৎ এই কণাটা যে দশায় আছে এই কণাটা একই দশায় আছে। তাহলে এবং এই কণাটার পরের কিন্তু এই কণাটা, তারপরে কিন্তু আরেকটা আছে যে এইখানে। তো আমরা কিন্তু এই কণা থেকে এই কণার বিবেচনা করলে হবে না, কারণ বলছে কি পর পর, অর্থাৎ এই কণাকে যদি আমরা ধরি তাহলে তার পরের কণাটি হচ্ছে এটা, এটা যে দশায় আছে এই কণাটা একই দশায় আছে। তো এই যে এই দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, হ্যাঁ এই দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? তো এখন দেখো আমি যে এই সর্বোচ্চ চূড়ায় যে দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করছি যেটা তরঙ্গ দৈর্ঘ্য, আসলে কি সবসময় এই সর্বোচ্চ চূড়ায় ধরতে হবে? না। আমরা যদি এটা বিবেচনা করি যে যে সর্বনিম্ন, অর্থাৎ তরঙ্গ পাদের এই বিন্দুটা, তার সমদশা সম্পন্ন পরের বিন্দু কোনটা, এটা, এই বিন্দুটা। তো এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো সর্বোচ্চ চূড়াতে দুইটা বিন্দু সমদশা সম্পন্ন দেখাইলাম তরঙ্গ দৈর্ঘ্য, এবং হচ্ছে সর্বনিম্ন দুইটা বিন্দু দিয়ে দেখাইলাম তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু শুধু এক্ষেত্রে সীমাবদ্ধ না, এই যে দেখো এই তরঙ্গটা, এই তরঙ্গ একটা নির্দিষ্ট দশায় আছে। তো এই তরঙ্গের পরবর্তী তরঙ্গ কোনটা, এটা একই দশায় আছে না? কারণ দেখো এই তরঙ্গটা কিন্তু, এই কোণাটা কিন্তু নিচের দিকে নামতেছে, তাই না? এই তরঙ্গটার দিক হচ্ছে নিচের দিকে। কিন্তু এটার পরে যদি তরঙ্গ তুমি এটা মনে করো, এটার দিক কি নিচের দিকে? দেখো তো তরঙ্গটা কিভাবে আসলে কাজ করতেছে, যে এভাবে, তাই না? তো যখন তরঙ্গটা এদিকে যাচ্ছে তার মানে এই কণাটা উপরের দিকে আছে, এই কণাটার দিক হচ্ছে উপরের দিক, আর এই কণাটার দিক হচ্ছে নিচের দিক। তাহলে কি এটা সমদশা হয়েছে? না। তাহলে তোমার দেখো এই তরঙ্গের যদি সমদশা বিবেচনা করি তাহলে পরের, এটার পরবর্তী কণা কোনটা, এটা পরবর্তী কণা হচ্ছে যে এটা। কারণ কি, এখান থেকে তরঙ্গটা আবার এই প্রত্যেকটা কণা কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো এই যে এই কণাটার দিক হচ্ছে নিচের দিকে, এই কণাটার দিক হচ্ছে নিচের দিকে। তো দেখো এই কণাটার পরবর্তী কণা এই কণা, এই দুইটা কণায় সমদশা সম্পন্ন আছে। তাহলে এই দুইটা কণার মধ্যবর্তী দূরত্বই হবে তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি তুমি এটা বিবেচনা করো, এই যে এই তরঙ্গটা, এটা কোন দিকে, এটা নিচের দিকে কিন্তু যাচ্ছে, এই তরঙ্গটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এটার পরবর্তী তরঙ্গ দেখো, এটা পরবর্তী তরঙ্গ, এটা যদি ধরো এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা একটা সমদশা সম্পন্ন না। কিন্তু আমরা যদি এর পরেরটা দেখি, এই যে এটা, এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এটাও নিচের দিকে যাচ্ছে, এটাও নিচের দিকে যাচ্ছে। তাহলে এই দুইটা তরঙ্গে কিন্তু, সরি এই দুইটা কণাই কিন্তু সমদশা সম্পন্ন এবং পরপর, অর্থাৎ এর পরেই কিন্তু এটা। তাহলে এই দুইটা তরঙ্গের সরি এই দুইটা কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আশা করি বুঝতে পারছো যে একটা পুরা সিস্টেমের, হ্যাঁ একটা তরঙ্গের উপস্থিত
দুইটা কণা সমদশা সম্পন্ন এবং পরপর, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো নেক্সটে চলো আমরা দেখি যে পর্যায়কাল কি। পর্যায়কাল, পর্যায়কালকে প্রকাশ করা হয় টি দিয়ে। পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে এই যে এই যে তরঙ্গটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ, দেখো একটু খেয়াল করো, এখানে আগে কিন্তু বলছি যে অনেকগুলা কণার সমন্বয়ে, অনেকগুলা বিন্দুর সমন্বয়ে কিন্তু এই পর্যায়বৃত্ত আন্দোলনটা সৃষ্টি হয়েছে, যে কারণে এটা একটা পূর্ণ তরঙ্গ, তাই না? তো এই যে মনে করো যে এখানে এখানে একটা কণা আছে, তাই তো, বা এই কণাটার ক্ষেত্রে বিবেচনা করো, এই যে এইখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটা কণার একটা নির্দিষ্ট মুভমেন্ট আছে, সে আসলে কোন দিকে মুভ করতেছে। তো এই কণাটার ক্ষেত্রে আমরা কিন্তু শুরুতেই দেখছি যে আসলে মাধ্যমের কণাগুলা কি হয়, মাধ্যমের কণাগুলো কিন্তু সামনের দিকে অগ্রসর হয় না, মাধ্যমের কণাগুলা তার জায়গাতেই থাকে, শুধুমাত্র উপর নিচ করে, আপ এন্ড ডাউন, সাম্যাবস্থান থেকে উপরের দিকে যায়, আবার হচ্ছে নিচের দিকে আসে। প্রত্যেকটা কণা তার জায়গা থেকে নির্দিষ্ট, কিন্তু প্রত্যেকটা কণা তার জায়গা ছেড়ে সামনের দিকে অগ্রসর হয় না, জাস্ট হচ্ছে সে চিত শক্তিটা তার পাশের জনকে শেয়ার করে। তো দেখো, এই যে এই কণাটা, এই বিন্দুটা কি করতেছে, শুরু থেকে সাম্যাবস্থান থেকে উপর দিকে উঠতেছে, তাই না? তার মানে তার উপর দিকে উঠতেছে, এই যে মনে করো উপর দিকে উঠতেছে, উপর দিকে এই অবধি ওঠার পর, এই অবধি ওঠার পর সে কিন্তু পুনরায় আবার নিচে নামতেছে, এই যে মনে করো নিচে নামতেছে, নিচে কোন অবধি নামবে, ধরলাম এই অবধি নামলো, এই অবধি নামার পর আবার সে উপরে উঠতেছে, তাই না? তো দেখো, এইখান থেকে শুরু করে উপরে উঠলো, ওঠার পর আবার নিচে নামলো, নিচে নামার পর আবার সে তার প্রারম্ভিক অবস্থানে ফিরত আসলো। তো এই যে এই কণাটা কিন্তু একটা পর্যায় সম্পন্ন করছে। তো আমরা পর্যাবৃত্ত গতিতে কি পড়ছিলাম, যে কোনো একটা বিন্দু বা কোনো একটা কণা একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার প্রারম্ভিক অবস্থায় যে ফেরত আসে, সেটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতিতে পড়ছিলাম কিন্তু বিন্দুটা একটা পর্যায় সম্পন্ন করে। তো এই যে এই তরঙ্গে মাধ্যমের কণাটা, প্রত্যেকটা কণা ঠিক এইভাবে সে তার একটা পর্যায় সম্পন্ন করে। তো এই পর্যায় সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এই পুরা পর্যায়টা সম্পন্ন করতে যদি তার 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এই কণাটার পর্যায়কাল হচ্ছে 5 সেকেন্ড। যে এই যে কণাটা, সে তার একটা পর্যায় সম্পন্ন করে সে প্রারম্ভিক অবস্থান থেকে যাত্রা শুরু করে, আবার হচ্ছে সে প্রারম্ভিক অবস্থায় ফেরত আসে, অর্থাৎ সে একটা পর্যায় সম্পন্ন করছে। এভাবে কিন্তু প্রত্যেকটা কণা কিন্তু তার নিজস্ব পর্যায় সম্পন্ন করে। তো দেখো, এই প্রত্যেকটা কণা যখন তার একটা পর্যায় সম্পন্ন করতেছে, ততক্ষণে কিন্তু এই ঢেউটা, অর্থাৎ এই তরঙ্গটা একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। হ্যাঁ, একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। সেটার দূরত্ব কত? সেটার দূরত্বটা হচ্ছে ল্যামডা। অর্থাৎ বিষয়টা এরকম যে টি সময়ে, তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, অর্থাৎ একটা কণা একটা পর্যায় সম্পন্ন করতে যে পর্যায়কাল হয়, সেই পর্যায়কালে তরঙ্গটা ততক্ষণে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, এই ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে একক সময়ে, অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে কি, ল্যামডা বাই টি, তাই না? তো তোমরা পদার্থবিজ্ঞানের গতি বা বেগ, সরি, তোমার পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারে কি পড়ছো, যে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা কি, সেটা হচ্ছে বেগ। তো এখানে তো কাহিনী একই, দেখো একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে সেটা কত, ল্যামডা বাই টু। তো একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, বেগ। তার মানে এটা হচ্ছে তরঙ্গ বেগ, বা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। যদি এটা আমরা একটু লিখি, তাহলে দেখো যে তরঙ্গ বেগ b is equal to ল্যামডা বাই টি, তাই না? এখন ভাবতে পারো যে তরঙ্গ বেগটা মানে কি।
এই যে দেখো, তরঙ্গটা এখান থেকে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সামনের দিকে অগ্রসর, তার একটা গতি আছে না? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তার তো একটা গতি আছে। তো সময়ের সাথে সাথে যখন কোনো বস্তুর একটা গতি বিদ্যমান, তার মানে বস্তুটার বেগ আছে। বেগ থাকার কারণে তো বস্তুটি চলমান, হ্যাঁ, বস্তুটি স্থির না, এবং হচ্ছে বস্তুটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ল্যামডা বাই টি, সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। তো এটা একটা তোমাদের ইকুয়েশন, এটা তোমরা মনে রাখবা যে বি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। যদি তোমাদের এমসিকিউতে আসে যে, মনে করো যে তোমার ল্যামডা দূরত্বের মান দেওয়া থাকলো যে তরঙ্গ দৈর্ঘ্য দূরত্ব এত, এবং হচ্ছে পর্যায়কাল এত, সময় এত, তো তরঙ্গ বেগ বের করো, সেক্ষেত্রে তোমরা সূত্রটা কি ইউজ করবা? বি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। দেখো, তরঙ্গ বেগ বি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। এখন দেখো, কম্পাঙ্কটা কি? কম্পাঙ্কটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দিয়ে। হ্যাঁ, কম্পাঙ্কটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতগুলো স্পন্দন দেয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যাটা হচ্ছে কম্পাঙ্ক। তো মনে করো টি সময়ে পর্যায় সম্পন্ন করে একটি, টি সময়ে পর্যায় সম্পন্ন করে একটি, তাই না? আমরা দেখছি। তাহলে একক সময়ে পর্যায় সম্পন্ন করে কয়টি? 1/t। এই যে একক সময়ে তরঙ্গ তরঙ্গস্থিত কণা যে পর্যায় সম্পন্ন করে, যতগুলো স্পন্দন হয়, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে একক সময়ে যে পর্যায় সম্পন্ন করে, সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু 1/t, সেটা হচ্ছে কম্পাঙ্ক। এই ফর্মুলার মানে হচ্ছে যে এক সেকেন্ডে কতগুলো স্পন্দন সম্পন্ন করতেছে। তো এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করতেছে, সেটা হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে আমরা যদি এটা লিখি যে এফ ইজ ইকুয়াল টু কি পাইলাম? 1/t। এখন খেয়াল করো, দেখো, তরঙ্গ বেগ বি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি, এবং কম্পাঙ্ক হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/t। হুম। তো এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি, তাহলে কি হয়? বিটি ইজ ইকুয়াল টু ল্যামডা, বা টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই বি। তাহলে এখন এখানে যদি এফ এর মান 1/t, এখানে যদি আমরা টি এর মানটা বসাই, তাহলে কি হয়? 1/λ/b ইজ ইকুয়াল টু কি হয়? এফ ইজ ইকুয়াল টু b/λ। তাহলে আমরা যদি এটা পুরোটা লিখি, এফ ইজ ইকুয়াল টু b/λ। তো এই যে দেখো, কম্পাঙ্কর সাথে বেগের সম্পর্ক এফ ইজ ইকুয়াল টু b/λ, অর্থাৎ কোন তরঙ্গের তরঙ্গ বেগ যখন বাড়বে, তার কম্পাঙ্কও বাড়বে, অর্থাৎ এফ বেরিসেস বি, এটাকে আমরা লিখতে পারি আবার বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই ফর্মুলাটা তোমাদের সবচাইতে বেশি ইউজ করা হবে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে, আবার হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে, যে তোমার কম্পাঙ্কের ভ্যালু দেওয়া থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, তরঙ্গ বেগ বের করো, অথবা তরঙ্গ বেগের মান দেওয়া থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, কম্পাঙ্ক বের করো। যে কোনো কিছু হতে পারে। তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন দেখো, এই তোমাদের নতুন যে ফর্মুলাটা পাইছি, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে তোমরা দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে এরকম যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, বা একই তাপমাত্রায় একই মাধ্যমে কোনো বস্তুর কোনো বস্তু থেকে নিঃসৃত শব্দের বেগ কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ। অর্থাৎ একই তাপমাত্রায় একই মাধ্যমে
একই তাপমাত্রায় একই মাধ্যমে সকল ধরনের শব্দের বেগ একই। কথাটার মানে কি? দেখো যে একই তাপমাত্রায় একই মাধ্যমে সকল ধরনের শব্দের বেগ একই, অর্থাৎ যখন তাপমাত্রা ফিক্সড এবং হচ্ছে মাধ্যম ফিক্সড, সেক্ষেত্রে যে কোনো ধরনের শব্দের বেগও কিন্তু একই হবে, অর্থাৎ এটা হচ্ছে ফিক্সড। তো মনে করো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একই মাধ্যম, মাধ্যমটা কি? মনে করো মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। হ্যাঁ, মনে করো তুমি যে জায়গাটাতে আছো সেই জায়গাটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তোমার মাধ্যমটা হচ্ছে বায়ু। তো এই অবস্থায় তুমি মনে করো এখানে ভিন্ন ভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে তুমি শব্দ করতেছো, সেটা মনে করো যে হতে পারে বাঁশি, হতে পারে হারমোনিয়াম, হতে পারে গাড়ির হর্ন, অথবা যে কোনো কিছু হতে পারে। তো একই তাপমাত্রায় একই মাধ্যমে সকল ধরনের শব্দের বেগ সকল ধরনের শব্দের বেগ একই, অর্থাৎ এই বিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই বিটা যখন কনস্ট্যান্ট হবে, এক্ষেত্রে তোমরা এমসিকিউ তে যে ফর্মুলা ইউজ করবা সেটা হচ্ছে F1 ল্যামডা 1 F2 ল্যামডা 2। আশা করি বুঝতে পারছো। আবার তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন যখন শব্দের উৎস একই, তখন সকল মাধ্যমে কম্পাঙ্ক সেম। যখন শব্দের উৎস কি? মনে করো এখানে শব্দের উৎস ধরলাম বাঁশির শব্দ, এবং মাধ্যম হচ্ছে ভিন্ন। সকল মাধ্যম কি? সকল মাধ্যম হচ্ছে মনে করো পানি মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, অন্য যে কোনো মাধ্যম হতে পারে, কিন্তু তোমার যে শব্দের উৎস কিন্তু সেম। তো দেখো যখন শব্দের উৎস একই, তখন সকল মাধ্যমে কম্পাঙ্ক এক থাকবে, অর্থাৎ কম্পাঙ্ক কনস্ট্যান্ট। তো মনে করো যে শব্দের উৎস বাঁশি, বাঁশির ক্ষেত্রে এই বাঁশিটিকে নিয়ে মনে করো একবার পানিতে আমি শব্দ সৃষ্টি করলাম, আর একবার হচ্ছে বায়ুতে, অর্থাৎ মাধ্যম ভিন্ন, অথবা যে কোনো মাধ্যম হতে পারে। তো উৎস যদি এক হয় এবং মাধ্যম ভিন্ন হওয়া থাকা সত্ত্বেও শব্দের কম্পাঙ্ক কিন্তু একই থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তাহলে কম্পাঙ্ক যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এই কম্পাঙ্ক যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বি এর সাথে ল্যামডার সম্পর্ক হবে b1/λ1 = b2/λ2। তো এই যে এই দুইটা ফর্মুলা তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা তোমরা মনে রাখবা। তো আশা করি আজকের ক্লাসে যতটুকু তোমাদের পড়ানো হয়েছে যে তরঙ্গ কি, তরঙ্গের ডেফিনেশন, তরঙ্গের প্রকারভেদ, এবং হচ্ছে কণার উপস্থিত দিকের সাথে যে তরঙ্গের যে প্রকার, অর্থাৎ অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, একই সাথে যে তরঙ্গের রাশিগুলো পড়াইছি সেগুলো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের সমস্যাগুলো, তাহলে ইন ডিটেলস তোমাদের সমাধান করার চেষ্টা করা হবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে করেছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।